ওয়েলকাম টু মাই চ্যানেল ডেস্টিনেশন WBCS। তোমরা যারা WBP কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমার 20 ডেজ সিরিজের আজকে ডে 6 ভিডিওগুলো তোমরা দেখবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে শিখদের পঞ্চক ধারণ করার নির্দেশ কোন ধর্মগুরু দেন। প্রথমে চলে আসি আমরা এখানে পঞ্চক। দেখো, এই পঞ্চক শিখদের ধর্মের সঙ্গে জড়িত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ক দিয়ে তৈরি 5টা শব্দ, তার মধ্যে একটা হচ্ছে কেশ, অর্থাৎ শিখদের ক্ষেত্রে চুল বড় রাখতে হবে। চুল বড় থাকলে তার সঙ্গে কাংতি খুব প্রয়োজন, চিরুনি সেটা প্রয়োজন, কাংতি। তার সঙ্গে লাগবে হচ্ছে তোমার ওদের ছোট পাজামা থাকে এক ধরনের, যেটাকে বলা হয় কচ্ছ। এর সাথে ওদের হাতে একটা বালার মতো থাকে যেটাকে বলে করহা, এবং লাস্ট যেটা একটা তলোয়ার থাকে সেটাকে বলা হয় কৃপান। এই 5টা ককে একত্রিত করে বলা হয় পঞ্চক, যেটা শিখদের ধর্মের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস এবং পালনীয় কর্তব্যের অংশ। তো এই পঞ্চক কে চালু করেছিলেন? পঞ্চক চালু করেছিলেন গুরু গোবিন্দ সিংহ। এই গুরু গোবিন্দ সিংহ ইনি শিখদের শেষ গুরু, অর্থাৎ 10ম গুরু ছিলেন। আমি তাদের গুরুদের সম্পর্কে একটু সংক্ষিপ্ত বিবরণ দিয়ে দিই। প্রথম গুরু হচ্ছেন নানক, যিনি শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। নানকের মৃত্যু হয়েছিল কর্তারপুর সাহিব, যেটা বর্তমানে পাঞ্জাবে অবস্থিত। সেখানে এই পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত, যেটা কর্তারপুর সাহিব, সেখানে তার মৃত্যু হয়েছিল। এটা শিখদের কাছে অত্যন্ত পবিত্র একটা স্থান। দ্বিতীয় গুরু যিনি ছিলেন তার নাম হচ্ছে অঙ্গদ। এই গুরু অঙ্গদ যে কারণের জন্য বিখ্যাত, আমাদের পরীক্ষায় যে প্রশ্ন আসে সেটা হচ্ছে গুরুমুখী লিপি কে চালু করেছিলেন। গুরু অঙ্গদ গুরুমুখী লিপি চালু করেছিলেন। এই গুরুমুখী লিপিতেই কিন্তু শিখদের গ্রন্থগুলো রচিত। তৃতীয় গুরু হচ্ছেন অমর দাস। অমর দাস বিখ্যাত হচ্ছে লঙ্গরের জন্য। যে কোনো শিখ গুরুদ্বারা সেখানে গেলে পারে যে বিনা শুল্কে যে খাদ্য, সেটাকে বলা হয় লঙ্গর। আর সেই লঙ্গর প্রথা চালু করেছিলেন গুরু অমর দাস, এবং তিনি শিখদের তৃতীয় গুরু। 4 নম্বর গুরু হচ্ছেন রামদাস। এই রামদাসকে জমি প্রদান করেছিলেন আকবর, এবং সেখানেই তিনি অমৃতসর স্বর্ণ মন্দির নির্মাণের কাজ শুরু করেন এবং অমৃতসর শহর প্রতিষ্ঠা হয়। তো অমৃতসরের স্বর্ণ মন্দিরের নির্মাণ কাজ, অমৃতসরের স্বর্ণ মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন হচ্ছে আমাদের গুরু রামদাস। এর পরবর্তী গুরু যিনি, তার নাম হচ্ছে গুরু অর্জুন। গুরু অর্জুন হচ্ছে তার পরবর্তী গুরু। তো সেই গুরু অর্জুন একে কিন্তু জাহাঙ্গীর হত্যা করেন। গুরু অর্জুনকে জাহাঙ্গীর হত্যা করেন। আর গুরু অর্জুনের সময়কালেই শিখদের পবিত্র গ্রন্থ আদি গ্রন্থ রচিত হয়। আদি গ্রন্থ রচিত হয় হচ্ছে গুরু অর্জুনের সময়কালে। এরপরে 3জন গুরু যারা খুব একটা ইম্পর্টেন্ট নয়। একজন হচ্ছেন হরগোবিন্দ, হরগোবিন্দের পরে হর রায়, এবং তারপরে হরকৃষাণ। এই হরকৃষাণ হচ্ছে সর্বকনিষ্ঠ গুরু। সর্বকনিষ্ঠ গুরু, ইনি গুরু যখন হয়েছিলেন তখন তার বয়স ছিল 5 বছর। তারপরে গুরু হন তেগ বাহাদুর। তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন। তাকে তার ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করতে বলেছিলেন, অথবা তার মৃত্যুকে বরণ করতে বলেছিলেন। তিনি মৃত্যুই বরণ করেছিলেন, যার ফলে তার শিরচ্ছেদ করা হয়। এবং এই প্রসঙ্গে একটা কথা প্রচলিত আছে, গুরু শির দিয়া লেকিন সর নেহি দিয়া। তো সেটা তেগ বাহাদুরের ক্ষেত্রে একে কিন্তু ঔরঙ্গজেব হত্যা করেন। ঔরঙ্গজেব হত্যা করেন হচ্ছে তেগ বাহাদুরকে। আর লাস্ট গুরু যিনি, তিনি হচ্ছেন গুরু গোবিন্দ সিংহ। এই গুরু গোবিন্দ সিংহের সময়কালে তোমার পঞ্চক চালু হয়েছিল। ইনি হচ্ছেন 10ম গুরু, 10 নম্বর গুরু, 10ম গুরু ছিলেন। আর খালসা বাহিনীর প্রতিষ্ঠা কিন্তু এই সময়কালেই হয়েছিল। আর গুরু গোবিন্দ সিংহই
গুরু পদ বিলোপ করেন এবং তিনি বলেন যে এর পরবর্তীকালে গুরু গ্রন্থ সাহেব যেটা সেটাই হবে শিখদের গুরু। তো যার ফলে দশম গুরুর পরবর্তীকালে কিন্তু শিখদের আর কোনো গুরু নেই। তো অনেক সময় কোশ্চেন আসে একাদশ গুরু কে, তো সেক্ষেত্রে যদি অপশানে থাকে ওদের গ্রন্থ সাহেব পবিত্র গ্রন্থ, তাহলে সেটাই উত্তরটা হবে। তো আমাদের পল্লব বংশের শ্রেষ্ঠ সম্রাটকে। পল্লব মেডিয়াভেলের মধ্যে দক্ষিণ ভারত এবং সুদূর দক্ষিণ এই অংশে আমাদের বেশ কয়েকটা বংশ পড়ে, পল্লব, চালুক্য, রাষ্ট্রকূট। এছাড়াও আরও ছোট ছোট বংশ কদম্ব, গঙ্গ এই সমস্ত বংশ আসে। তো এখানে যে প্রশ্নটা আমাদের ছিল সেটা হচ্ছে পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে। তো এখানে আমরা ইনফরমেশন একটু দেখে নিই, তারপরে আমরা প্রশ্নে আসবো। রাজধানী হচ্ছে পল্লবদের রাজধানী হচ্ছে কাঞ্চি। তো পল্লব বংশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা হচ্ছে শিমুখ আর রাজধানী হচ্ছে কাঞ্চি। এবার এই বংশের উল্লেখযোগ্য রাজার মধ্যে আমরা পাবো প্রথম মহেন্দ্র বর্মন। এই প্রথম মহেন্দ্র বর্মন, তার উপাধি ছিল বিচিত্র চিত্র। এই কোশ্চেনটা পরীক্ষায় আসে, বিচিত্র চিত্র কার উপাধি। প্রথম মহেন্দ্র বর্মনের আরেকটা বিখ্যাত কাজ হচ্ছে তিনি একটা বই লিখেছিলেন, সেটার নাম মত্তবিলাস প্রহসন। এটাও কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। মত্তবিলাস প্রহসন কে রচনা করেছেন? উত্তর হবে প্রথম মহেন্দ্র বর্মন। এই প্রথম মহেন্দ্র বর্মন পরাজিত হয়েছিলেন বাতাপি চালুক্যদের কাছে, যার ফলে তার পরবর্তী যে রাজা হন তিনি হচ্ছেন প্রথম নরসিংহ বর্মন। এই প্রথম নরসিংহ বর্মন বাতাপিদের পরাজিত করেছিলেন, মানে চালুক্যদের পরাজিত করেছিলেন এবং পিতার পরাজয়ের প্রতিশোধ নিয়েছিলেন। তো সেই পরাজয়ের তিনি চালুক্যদের পরাজিত করার পর তিনি উপাধি ধারণ করেছিলেন বাতাপি কোণ্ড। এবং তার সময়কালে মহাবলীপুরমের নাম হয় মামল্লপুরম। এবং মহাবলীপুরমের যে রথ মন্দির সেটাও কিন্তু তার সময়কালেই নির্মাণ হয়েছিল। প্রথম নরসিংহ বর্মনের সময় রথ মন্দির, এটাকে সপ্ত প্যাগোডা বলে। মহাভারতের যে পাঁচটা পাণ্ডব, সেই 5 পাণ্ডব, তার সাথে তোমার গণেশ এবং দ্রৌপদীর মন্দির। এবং এগুলো হচ্ছে মনোলিথিক স্ট্রাকচার। মনো মানে এক, লিথিক মানে পাথর, একটা পাথর থেকেই মন্দির নির্মাণ করা, অর্থাৎ পাহাড় কেটে মন্দির নির্মাণ। তো সেটা হচ্ছে আমাদের প্রথম নরসিংহ বর্মনের আমলে নির্মিত মহাবলীপুরমের রথ মন্দির, যেটাকে বলা হয় সপ্ত প্যাগোডা। যেহেতু 7টা মন্দির আছে সেই জন্য ওটাকে বলা হয় সপ্ত প্যাগোডা। এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এই বংশের আরেকজন বিখ্যাত রাজা, তার নাম হচ্ছে দ্বিতীয় নরসিংহ বর্মন। এই দ্বিতীয় নরসিংহ বর্মনের সময়কালেও একটা মন্দির নির্মাণ হয়েছিল। যেহেতু এদের রাজধানী ছিল কাঞ্চি, তাই কাঞ্চিতে নির্মিত হয়েছিল কাঞ্চির কৈলাসনাথ মন্দির। এবার প্রশ্ন হচ্ছে, তো শুধু কৈলাসনাথ মন্দিরই দেওয়া যেত, কাঞ্চির কেন উল্লেখ করা হলো? তার কারণ হচ্ছে কৈলাসনাথ মন্দির কাঞ্চিতেও আছে, ইলোরাতেও আছে। ইলোরাতে যেটা রয়েছে সেটা রাষ্ট্রকূটদের তৈরি করা। তো সেই জন্য পরীক্ষায় উল্লেখ করে দেবে কাঞ্চির কৈলাসনাথ মন্দির আর ইলোরার কৈলাসনাথ মন্দির উল্লেখ থাকবে। আর আরেকটা জিনিস মনে রাখবে, পল্লবদের সময়কালে একজন বিখ্যাত লেখক, তার নাম হচ্ছে দন্দিন। বিখ্যাত লেখকের নাম হচ্ছে দন্দিনের লেখা বইটার নাম হচ্ছে 10 কুমার চরিত। আর আরেকজন বিখ্যাত এই সময়কার বিখ্যাত একটা বই রয়েছে, ভার্বির লেখা বই হচ্ছে কিরাটার জুনিয়াম। এই দুটো বই আমাদের পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ইম্পর্টেন্ট। তো যাই হোক, এটা আমাদের প্রশ্ন ছিল পল্লব বংশের শ্রেষ্ঠ রাজাকে। দেখো, এটা একটু টাফ কোশ্চেন, কারণ পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা দুজনকে বলা যেতে পারে, একজন প্রথম মহেন্দ্র বর্মন আর একজন প্রথম নরসিংহ বর্মন। যদি সংস্কৃতির দিক থেকে ধরা হয় তাহলে প্রথম মহেন্দ্র বর্মন, আর যদি রাজ্য বিজেতার দিক থেকে ধরা হয় তাহলে প্রথম নরসিংহ বর্মন। তোমরা অপশন দেখে আনসার করবে। নেক্সট কোশ্চেন আমাদের ভারতের রেলপথ নির্মাণের পথিকৃৎ।
খুব ভালো কোশ্চেন। এটা তোমরা হয়তো প্রত্যেকেই জানো, ভারতের রেলপথ প্রথম নির্মিত হয়েছিল কত সালে, সেটা 1853। আমি কয়েকটা ইনফরমেশন এখানে অ্যাড করি। সেটা হচ্ছে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি কে ছিলেন? লর্ড ডালহৌসি ছিলেন ভারতের গভর্নর জেনারেল। এই লর্ড ডালহৌসির সময়কাল 1848 থেকে 56। লর্ড ডালহৌসিকে কি বলা হয়? বলা হয় আধুনিক ভারতের স্রষ্টা। আধুনিক ভারতের স্রষ্টা। আধুনিক ভারতের স্রষ্টা বলা হয় লর্ড ডালহৌসিকে। তার কারণ হচ্ছে রেলপথ চালু হয়েছিল এই সময় 1853 সালে। কোথায়? বোম্বে থেকে থানা, মহারাষ্ট্রে। আর 1854 সালে আমাদের হাওড়া থেকে পান্ডুয়া, এই পান্ডুয়া কিন্তু হুগলিতে, মাথায় রাখবে, হুগলির পান্ডুয়া, ঠিক আছে? এটা 1854 সালে হয়েছিল। নেক্সট আমরা পাবো হচ্ছে ডাক ব্যবস্থার আধুনিকীকরণ করেছিলেন। তারপরে হচ্ছে 1856 সালে বিধবা বিবাহ পাস হয়। তারপরে 1854 সালে উডের ডেসপ্যাচ শিক্ষা সংক্রান্ত কমিশন চার্লস উডের নেতৃত্বে গঠন হয়েছিল। আরেকটা জিনিস যেটা কিছু পরীক্ষায় কোশ্চেন এসেছে দেখেছি, সেটা হচ্ছে গোর্খা রেজিমেন্ট। এই গোর্খা রেজিমেন্ট কিন্তু প্রতিষ্ঠা করেন কে? লর্ড ডালহৌসি প্রতিষ্ঠা। এবং আরেকটা কোশ্চেন যেটার জন্য লর্ড ডালহৌসি খুব বিখ্যাত বলা যাবে না, কুখ্যাত, সেটা হচ্ছে তোমাদের সত্য বিলোপ নীতি প্রচলন করেন। তো এই কয়টা কোশ্চেন আমাদের লর্ড ডালহৌসি থেকে খুব ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষায় কিন্তু আসে। নেক্সট কোশ্চেন আমাদের, বাংলার আকবর কাকে বলা হয়? দেখো, আমরা তো মোগল সম্রাট আকবরের নাম শুনেছি, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে বাংলার আকবর কাকে বলা হয়। তো এই জায়গাটায় আমরা একটু ইনফরমেশন নিয়ে নেব। প্রথম কোশ্চেন হচ্ছে বাংলার আকবর। তো বাংলার আকবর বলা হয় আলাউদ্দিন হোসেন শাহ। আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর ছাড়াও তাকে আরও কিছু উপাধিতে ভূষিত করা হয়েছিল। তার মধ্যে একটা বিখ্যাত উপাধি ছিল হচ্ছে তোমার জগৎ ভূষণ। আচ্ছা, বাংলার আকবর ছাড়াও কাশ্মীরের আকবর কাকে বলা হয়? এটার উপরেও পরীক্ষায় কোশ্চেন আসে। এটা হচ্ছে জয়নাল আবেদিন, তাকে বলা হয় কাশ্মীরের আকবর। আচ্ছা, এর পাশাপাশি আলাউদ্দিন হোসেন শাহ কোথাকার রাজা ছিলেন? বাংলার আকবর তো বলা হয় ঠিকই, তো এখানে আমাদের জানতে হবে দুটো রাজবংশ, একটা হুসেন শাহী, একটা ইলিয়াস শাহী বংশ, যেটা আমাদের বাংলাতে সুলতানি আমলে বাংলাতে দুটো রাজবংশ রাজত্ব করেছিল। মাঝখানে হাবশি রাজত্ব ছিল বা অন্যান্য রাজবংশ মাঝখানে রাজত্ব করেছে। তো এক্ষেত্রে আমরা মাথায় রাখবো, তো বাংলায় প্রথমে ছিল ইলিয়াস শাহী, এবং তারপরে আছে বাংলায় হোসেন শাহী। এই দুটো বংশ কিন্তু বাংলার সুলতানি আমলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1342 এটা শুরু হয়েছিল এবং মোগলদের সময়কাল পর্যন্ত ছিল। তো এই সুলতানির সময়কালটা বাংলাতে। তো ইলিয়াস শাহী যে বংশ, এখানে একজন বিখ্যাত রাজা হচ্ছে তোমার সিকান্দার শাহ। এই সিকান্দার শাহ নির্মাণ করেছিলেন আদিনা মসজিদ, মালদা জেলাতে অবস্থিত আদিনা মসজিদ। এটা জায়গাটা হচ্ছে পান্ডুয়ার কাছে, আর এটা দামাস্কাস হচ্ছে সিরিয়ার রাজধানী দামাস্কাসের মসজিদ অনুকরণ করে এখানে আদিনা মসজিদ নির্মাণ হয়েছিল। আর হোসেন শাহ এবং তার পরবর্তী শাসক হচ্ছে নসরত শাহ। হোসেন শাহের পরবর্তী শাসক হচ্ছেন নসরত শাহ। এই দুইজনের সময়কালে আমাদের বাংলায় শ্রী চৈতন্য দেবের আবির্ভাব হয়েছিল এদের সময়কালে। হোসেন শাহ ছোট সোনা মসজিদ নির্মাণ করেছিলেন, আর নসরত শাহ হচ্ছে বড় সোনা মসজিদ। তো এগুলো কিন্তু সবই কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুব ইম্পর্টেন্ট, তোমরা এটা মাথায় রাখবে। আর ব্যাস, সংহিতা, আরণ্যক, মহাভারত ও উপনিষদ এর কোনটি বেদের অংশ নয়? তো দেখো, প্রথম আমরা বেদটা সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই। সেটা হচ্ছে আমাদের যে বৈদিক সাহিত্য,
বৈদিক সাহিত্য এর দুটো ভাগ, একটাকে বলা হয় বেদ আর একটাকে বলা হয় বেদাঙ্গ। বেদাঙ্গ, ঠিক আছে। তো বেদ যেটা রয়েছে এর আমরা চারটে ভাগ পাবো, একটা হচ্ছে ঋগ্বেদ, একটা সামবেদ, একটা যজুর্বেদ আর একটা অথর্ববেদ। এবং এই প্রত্যেকটা বেদেরই আবার চারটে করে ভাগ আছে, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ। এর মধ্যে উপনিষদ সবার শেষে হয়েছিল, সেই জন্য একে বলা হয় বেদান্ত, মানে বেদের শেষ ভাগ। আর সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। ঋগ্বেদ যেটা, এটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য। সবার আগে ঋগ্বেদ হয়েছিল, পৃথিবীর প্রাচীনতম সাহিত্য। আমাদের যে বৈদিক কাল যেটা, সেটা আমাদের 1500 বিসি থেকে আমাদের 600 বিসি পর্যন্ত বৈদিক কাল ছিল। তো তার মধ্যে ঋগ বৈদিক সময় হচ্ছে 1500 থেকে 1000 পর্যন্ত হচ্ছে বৈদিক, মানে ঋগ বৈদিক সময়কাল, এবং তারপরের সময়কালটাকে বলা হয় পরবর্তী বৈদিক যুগ। তো ঋগ বৈদিকের মধ্যে এই যে ঋগ যেটা, এই ঋগ্বেদ হচ্ছে পৃথিবীর প্রাচীনতম সাহিত্য। তো ঋগ্বেদের মধ্যে মণ্ডল আছে, ঋগ্বেদের মধ্যে মণ্ডল আছে, মোট মণ্ডলের সংখ্যা হচ্ছে 10টা। আর এই 10-এর মধ্যে তোমাদের 2 নাম্বার আর 9 নাম্বার মণ্ডল হচ্ছে সবচেয়ে প্রাচীনতম মণ্ডল, প্রাচীনতম। আর 1 এবং 10 নম্বর মণ্ডল হচ্ছে নবীনতম। উল্টো হয়ে গেছে এখানে, ঠিক আছে, মাথায় রাখবে, নবীনতম। এর মধ্যে 10 নাম্বার যে মণ্ডল, এখানে আছে পুরুষ সূক্ত, পুরুষ সূক্ত। আর এই পুরুষ সূক্ততে যেটা আছে সেটা হচ্ছে চতুবর্ণ প্রথা, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তার বর্ণনা আমরা এই অংশে পাবো। এবার চলে আসি বেদাঙ্গ। বেদাঙ্গকে আমরা দুভাগে ভাগ করব, একটাকে বলা হচ্ছে সূত্র সাহিত্য, সূত্র সাহিত্য, আর একটাকে বলা হচ্ছে স্বরদর্শন। দেখো, বেদাঙ্গ নাম এই কারণেই হয়েছে কারণ এটা বেদকে পড়তে সাহায্য করতে পারে, বেদের অঙ্গ, সেই জন্য এটা হচ্ছে বেদাঙ্গ। কিন্তু বৈদিক সাহিত্য, তার মধ্যে মূল যে অংশটা সেটা হচ্ছে বেদ। তো এবার এই সূত্র সাহিত্য যে রয়েছে, এর মধ্যে আমরা 6টা জিনিস পাবো। এই সূত্র সাহিত্যের মধ্যে আমরা 6টা জিনিস পাবো। একটা হচ্ছে তোমাদের ছন্দ, ব্যাকরণ, জ্যোতিষ, কল্প, নিরুক্ত আর শিক্ষা এবং শিক্ষা। আর স্বরদর্শন বলতে 6 ফিলোসফি। এই 6 ফিলোসফির মধ্যে আমরা পাবো হচ্ছে পতঞ্জলির যোগ দর্শন, তারপরে হচ্ছে কণাদের বৈশেষিক দর্শন, তারপরে হচ্ছে কপিলের সাংখ্য দর্শন, সাংখ্য দর্শন, তারপরে তোমার জৈমিনী পূর্ব মীমাংসা, বেদব্যাস উত্তর মীমাংসা, গৌতমের ন্যায় দর্শন। এই হচ্ছে মোট আমাদের বেদের ভাগ। এবার আমাদের কোশ্চেনটা কি ছিল, নিম্নলিখিত কোনটি বেদের অংশ নয়। তো সেখানে আমাদের কোশ্চেনে ছিল হচ্ছে সংহিতা, সংহিতা অবশ্যই বেদের অংশ। তারপরে আমাদের ছিল হচ্ছে আরণ্যক, আরণ্যক বেদের অংশ, উপনিষদ, উপনিষদ বেদের অংশ, আর একটা ছিল মহাভারত, মহাভারত বেদের অংশ নয়। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের বেদের বিষয়। নেক্সট কোশ্চেন আমাদের ভূগোল থেকে, সেটা হচ্ছে ঝুলন্ত উপত্যকা কি বা কিসের সঙ্গে যুক্ত। ঝুলন্ত উপত্যকা, দেখো, হিমবাহের ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যের ফলে বেশ কিছু ভূমিরূপ সৃষ্টি হয়। তো প্রথমে আমরা এখানে চলে আসি হিমবাহ। আচ্ছা, হিমবাহ কি জিনিস? হিমবাহ হচ্ছে, হিম মানে হচ্ছে বরফ, আর বাহ মানে হচ্ছে বয়ে চলা, অর্থাৎ পাহাড়ের ওপরে মানে একটা নির্দিষ্ট উচ্চতায় বরফ থাকে, সেটা বরফ জমে যায় শীতলতার কারণে। এবার মাধ্যাকর্ষণ শক্তির টানে সেই বরফ ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে। এই যে বরফ মানে হিম, সেটা বাহিত হয়, এটাকেই বলা হয় হিমবাহ। তো এই হিমবাহ পাহাড়ের গা বেয়ে যখন নিচে নেমে আসে, তখন সেই হিমের একটা ওয়েট আছে, সেই ওয়েট, তার জন্য একটা প্রেশার আছে, সেই প্রেশার পাহাড়ের গায়ের ওপরে ক্রিয়াশীল হয়, এবং এইটা ক্রিয়াশীল হওয়ার ফলে
কিন্তু তোমাদের পাহাড়ের গায়ে বিভিন্ন রকমের ভূমিরূপ তৈরি হয়, তো সেটাকে বলা হয় হিমবাহের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। তাহলে হিমবাহের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ, তার মধ্যে একটা আমরা পাবো হচ্ছে সার্ক বা করি, একটা পাবো আমরা এরিটি, একটা হবে হচ্ছে পিরামিড চূড়া, পিরামিড চূড়া, তারপরে আসবে তোমাদের হচ্ছে ইউ আকৃতির উপত্যকা, ইউ উপত্যকা, এবং তারপরে আসবে ঝুলন্ত উপত্যকা। তো এইগুলো আমরা কিন্তু পাবো হচ্ছে ক্ষয় কার্যের ফলে হিমবাহের। আর সঞ্চয় কার্যের ফলে পাই আমরা এসকার আর গ্রাবরেখা, গ্রাবরেখা, এগুলো কিন্তু আমরা সঞ্চয় কার্যের ফলে পাই। তো যাই হোক, এখানে আমাদের প্রশ্ন ছিল ঝুলন্ত উপত্যকা কিসের ফলে সৃষ্টি হয়, সেটা হিমবাহের ক্ষয়কার্যের ফলে। একটু সংক্ষেপে ঝুলন্ত উপত্যকাটা বলে দিই। ধরে নাও এটা একটা উপত্যকা অঞ্চল, তো এটা একটা উপত্যকা অঞ্চল, এটা ধরে নাও নদীর একটা উপত্যকা অঞ্চল, ঠিক আছে। তো আমরা এরকম নদীর উপত্যকাটা এরকম পাই, আমরা নদীর উপত্যকা আমরা এইভাবে পেলাম, এটা একটা ভি আকৃতি বিশিষ্ট উপত্যকা নদীর ক্ষেত্রে, ওকে। এটা একটা নদীর ক্ষেত্রে ভি আকৃতির উপত্যকা। এবার তার ভেতর দিয়ে হিমবাহ প্রবাহিত হচ্ছে, তখন কি হয়, নদী তো তলদেশে ক্ষয় করে পার্বত্য অঞ্চলে, যার ফলে এখানে এরকম হচ্ছে। এবার নদীর এই সাইডগুলোও ক্ষয় হয়, এই সাইডগুলোও ক্ষয় হয়, তো ক্ষয় হয়ে হিমবাহের প্রভাবে ক্ষয় হয়ে এই উপত্যকাটা বানিয়ে দেয় ইউ আকৃতির উপত্যকা। ভি আকৃতির উপত্যকাটা হয়ে যায় ইউ আকৃতির উপত্যকা, এই যে এখানে দেখো ইউ আকৃতির উপত্যকা। এবার তাহলে ইউ আকৃতির উপত্যকা হয়ে গেলে তাহলে এটা থেকে গেল আমাদের, এটা থেকে গেল আমাদের মেইন উপত্যকা, প্রধান শাখা, ওকে। এবার এই যে পাহাড়ের ওপরে যে এই জায়গাগুলো রয়েছে, পাহাড়ের ওপরের যে স্থানগুলো, এখান থেকে ছোট ছোট সরু সরু হিমবাহ এই মেইন হিমবাহের ওপরে এইভাবে ওপর থেকে আছড়ে পড়ে। তো এইভাবে ওপর থেকে যে আছড়ে পড়ে, সারিবদ্ধভাবে বেশ কিছু উপত্যকা, বেশ কিছু হিমবাহ, সরু এবং ছোট হিমবাহ যদি প্রধান হিমবাহের ওপরে এইভাবে আছড়ে পড়ে, তখন সেটাকে বলা হয় ঝুলন্ত উপত্যকা, ঠিক আছে। তো ঝুলন্ত উপত্যকা কিসের প্রভাবে হয়, হিমবাহের। হিমবাহের কোন কার্যের ফলে, ক্ষয় কার্যের ফলে। নেক্সট কোশ্চেন আমাদের, নীলগিরির উচ্চতম শৃঙ্গ কোনটা? খুব নীলগিরি, তো নীলগিরি যে পর্বত, এই নীলগিরি পর্বত কোথায়, এটা হচ্ছে পশ্চিমঘাট এবং পূর্বঘাট, পশ্চিমঘাট প্লাস পূর্বঘাট পর্বতমালার যেটা মানে জয়েন্ট, পশ্চিমঘাট পর্বতমালা উত্তর থেকে দক্ষিণে এসছে, পূর্বঘাট উত্তর থেকে দক্ষিণে এসছে, এসে যেখানে মিলিত হয়েছে সেটাই হচ্ছে নীলগিরি পর্বত। তাহলে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, ডোডা বেট্টা, ডোডা বেট্টা, এটা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। এক্সট্রা ইনফরমেশন, নীলগিরি পর্বতে একটা উপজাতি বাস করে, পরীক্ষায় কোশ্চেন আসে, এখানে একটা উপজাতি বাস করে, তাদের নাম হচ্ছে টোডা উপজাতি, ঠিক আছে। নীলগিরিতে একটা বাস্তুতন্ত্র দেখতে পাওয়া যায় 7 থেকে 10 বছর পর পর, সেই বাস্তুতন্ত্রটাকে বলা হয় শোলা বাস্তুতন্ত্র, শোলা বাস্তুতন্ত্র। এখানে এক ধরনের ফুল ফোটে, ফুলটার নাম হচ্ছে নীল কুরিঞ্জি। এই নীল কুরিঞ্জি ফুল ফোটার কারণেই যে বছর নীল কুরিঞ্জি ফুল ফুটবে 7 থেকে 10 বছর পর পর, সেই সময় গোটা পাহাড়টাকে দূর থেকে নীল রং দেখায়, সেই জন্য পাহাড়টার নাম হচ্ছে নীলগিরি পাহাড়। তো নীল কুরিঞ্জি এখানে হয়ে গেল। আর নীলগিরি থেকে ইম্পর্টেন্ট এই কটাই প্রশ্ন। এবার প্রশ্ন হচ্ছে আমরা আরও কিছু পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ পড়ব। তো আমরা যদি পশ্চিমঘাট পর্বত বলি, পশ্চিমঘাট পর্বত, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কলসুবাই। দেখো, অনেকে মনে করতে পারে যে পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কলসুবাই না, পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। আমি আসছি বিষয়টাতে। তো পূর্বঘাট, পূর্বঘাট পর্বত, পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে, দুটো আনসারে থাকতে পারে, একটা হচ্ছে আরমাকোন্ডা, আরমাকোন্ডা থাকতে পারে, আর না হলে জিন্ডাগাডা থাকতে পারে, জিন্ডাগাডা। এই দুটোর মধ্যে যেটা অপশনে থাকবে সেটা হবে হচ্ছে পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমঘাটকে কি বলা হয়, সহ্যাদ্রি বলে, পশ্চিমঘাটকে বলে সহ্যাদ্রি, পূর্বঘাটকে কি বলে, মলয়াদ্রি, পূর্বঘাটকে বলে মলয়াদ্রি। আচ্ছা, এইবার যেটা বলছিলাম পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ কলসুবাই, এই জায়গাটায় একটা কনফিউশনের জায়গা, সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের মধ্যে আরেকটা পর্বতকে আমরা যদি ধরি আনাইমালাই, আনাইমালাই,
তাহলে আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। এই আনাইমুদি হচ্ছে সমগ্র দক্ষিণ ভারতের সবচেয়ে উঁচু শৃঙ্গ। এবার যারা জিওগ্রাফার এবং যারা জিওলজিস্ট তাদের অনেকের মতে যে পশ্চিমঘাট পর্বত এবং আনাইমালাই দুটো আলাদা, তো সেক্ষেত্রে পশ্চিমঘাটকে কলসুবাই সর্বোচ্চ, আনাইমালাই আলাদা, সেখানে আনাইমুদি সর্বোচ্চ। আর অনেকে মনে করেন যে আনাইমালাই পশ্চিমঘাটেরই এক্সটেন্ডেড পার্ট, অতএব পশ্চিমঘাটের সর্বোচ্চ শৃঙ্গ বললে আনাইমুদি হবে। যাই হোক, তোমাদের পরীক্ষার অপশনে কিন্তু এই দুটো অপশন থাকবে না, কনফিউশন কোনো মতেই হবে না। তো এটাকে মনে রাখবে, এটাই বেশিরভাগ ক্ষেত্রে দেয়। নেক্সট হচ্ছে আমাদের সাতপুরা। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। সাতপুরা সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। আর আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আরাবল্লী সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে তোমাদের গুরু শিখর। গুরু শিখর। এছাড়া আমরা নর্থ ইস্টে চলে আসি। নর্থ ইস্টে আমাদের গারো পাহাড়। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। তারপরে খাসি পাহাড় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং পিক। আর শিলং হচ্ছে মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ। গারো, খাসি, জয়ন্তিয়া তিনটা মেঘালয়ে অবস্থিত। তারপরে তোমাদের মিজোরাম যেটা, সেখানে আমরা পাবো হচ্ছে তোমার ব্লু মাউন্টেন। তারপরে তোমাদের মিশমি পাহাড়। মিশমি এটা অরুণাচলে অবস্থিত। দাফাবুং, এই মিশমি পাহাড়ের দাফাবুং যেটা, এটা হচ্ছে নর্থ ইস্টের সর্বোচ্চ শৃঙ্গ, সবচেয়ে উঁচু শৃঙ্গ নর্থ ইস্টের, সেটা কিন্তু এই দাফাবুং। আর একটা আছে নাগা পাহাড়। নাগা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সারামতি। ব্যাস, এই কয়টা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট পাহাড় সংক্রান্ত কোশ্চেন। এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট আমাদের কোশ্চেন যেটা, সেটা হচ্ছে হেমাটাইট কি। খুব ভালো কোশ্চেন। হেমাটাইট কি? দেখো, আমাদের কয়লা, লোহা, বক্সাইট, এই সমস্ত তামা প্রভৃতি যে সমস্ত মিনারেলস আমরা খনি থেকে পাই, তো সেগুলোর যে ওর অর্থাৎ আকরিক, সেখান থেকেও পরীক্ষায় কোশ্চেন আসে, মূলত কয়লা এবং লোহা থেকে। তো আমাদের এই কোশ্চেনটা ছিল হচ্ছে হেমাটাইট। তো যাই হোক, লোহা যে রয়েছে, আমাদের লোহার চারটে আকরিক আমরা পাবো। একটা হচ্ছে ম্যাগনেটাইট, একটা হচ্ছে হেমাটাইট, একটা হচ্ছে লিমোনাইট, আর একটা হচ্ছে সিডেরাইট। এই চারটে হচ্ছে আমাদের লোহার আকরিক, ঠিক আছে? ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট এবং সিডেরাইট। এর মধ্যে মনে রাখবে, ম্যাগনেটাইটে লোহার পরিমাণ 72%-এর বেশি। এটা মেইনলি ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে এটা ব্যবহার হয়। হেমাটাইটে লোহার পরিমাণ হচ্ছে 60 থেকে 70%-এর মতো। এটা হচ্ছে আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়। লিমোনাইটে লোহার পরিমাণ হচ্ছে 40 থেকে 60%-এর, 40 ঠিক নয়, 50 থেকে 60%। এটা হচ্ছে রং ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয়, রং শিল্পে এটা ব্যবহার করা হয়। আর সিডেরাইটে হচ্ছে 40%-এর নিচে। এটা থেকে লোহা বের করার চাইতে এটা ম্যাঙ্গানিজের ইন্ডাস্ট্রিতে এটা বেশি ব্যবহার হয়। লোহা এখান থেকে যদি এক্সট্র্যাক্ট করতে হয়, নির্গমন করতে হয়, তাহলে খরচ বেশি পড়ে, তাই এটা ম্যাঙ্গানিজ শিল্পে এটা ব্যবহার করা হয়। তো এই হচ্ছে আমাদের লোহা। তো প্রশ্ন ছিল হেমাটাইট কি? হেমাটাইট হচ্ছে লোহার একটা আকরিক। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে গ্রানাইট কোন ধরনের শিলা। দেখো, শিলা হচ্ছে 3 রকম হয়: আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা এবং পাললিক শিলা। তো আগ্নেয় শিলা যেটা রয়েছে, আগ্নেয় শিলার উদাহরণ হচ্ছে গ্রানাইট এবং ব্যাসল্ট। এই দুটো হচ্ছে আমাদের আগ্নেয় শিলার উদাহরণ। আচ্ছা, পাললিক শিলার মধ্যে আমরা পাবো হচ্ছে কাদা পাথর, বেলে পাথর আর চুনা পাথর। এগুলো হচ্ছে আমাদের পাললিক শিলার উদাহরণ। আর রূপান্তরিত শিলার উদাহরণের মধ্যে আমরা পাবো রূপান্তরিত শিলা। এর উদাহরণের মধ্যে দেখো, এই যে ওপরের যে আগ্নেয় এবং পাললিক শিলা, সেটাই রূপান্তরিত হয়, তখন সেটা হয় যেরকম গ্রানাইট রূপান্তরিত হয় হচ্ছে নিস, এবং নিসটা আবার চেঞ্জ হয়ে হয় সিস্ট। তাহলে গ্রানাইট থেকে নিস রূপান্তরিত হয়, নিস আবার যদি রূপান্তরিত হয় হচ্ছে সিস্ট। ব্যাসল্ট রূপান্তরিত হয় অ্যাম্ফিবোলাইট, আর চুনাপাথর রূপান্তরিত হয় মার্বেল পাথরে। তো এগুলো হচ্ছে আমাদের
আগ্নেয়, পাললিক এবং রূপান্তরিত ছিল। আমাদের প্রশ্ন ছিল গ্রানাইট কোন শিলার উদাহরণ, উত্তরটা হবে আগ্নেয় শিলার উদাহরণ। দেখো এই ভিডিওগুলো তোমরা যে দেখছো, তোমরা অনেক সময় ভালো করে দেখো, অনেকে দেখে নোট তৈরি করার চেষ্টা করো। এগুলো বারবার করে যত দেখবে তোমাদের কিন্তু তত বেশি মনে থাকবে, এবং ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে। যত বেশি ভিডিও শেয়ার হবে, দেখো একজন শিক্ষকের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, তার সামনে কতগুলো কালো মাথা ভেসে ওঠে। তো অ্যাকচুয়ালি কি, আমি ভিডিওগুলো যে বানাচ্ছি, এই ভিডিওগুলো তোমরা যত বেশি দেখবে, যত বেশি শেয়ার করবে, যত এটা রিচ বাড়বে, তত কিন্তু আমার ভিডিও তৈরি করতে আগ্রহও বাড়বে। তো এটা তোমরা একটু খেয়াল রাখবে, তোমরা এটাকে পারলে একটু শেয়ার করবে। নেক্সট কোশ্চেন আমাদের, প্রস্তাবনাতে কততম সংশোধনীর মাধ্যমে সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দটা যুক্ত হয়? তো প্রশ্ন হচ্ছে প্রস্তাবনা। প্রস্তাবনাকে কি বলা হয়? ইংলিশে বলে প্রিয়াম্বল, বাংলায় বলে প্রস্তাবনা। এটা কিসের অংশ? এটা আমাদের সংবিধানের মধ্যে পড়বে, পলিটির মধ্যে এটা আসে। তো প্রস্তাবনা হচ্ছে যে কোনো বই, সরকারি বইগুলোতে দেখবে প্রথম দিকে লেখা থাকে প্রিয়াম্বল, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute our country into sovereign, socialist, secular republic and to secure all its citizen। তো এই যে কথাগুলো লেখা থাকে, এটাই হচ্ছে আমাদের প্রস্তাবনা। তো সেই প্রস্তাবনা থেকে আমি একটু ডিটেলসে কিছু বলে দিই। ছোট প্রস্তাবনা, এটাকে ইংলিশে বলা হয় কি, বলা হয় প্রিয়াম্বল। প্রস্তাবনাটা আমাদের সংবিধানে প্রথম যখন গণপরিষদ হয়, সেখানে এটা হচ্ছে 13ই ডিসেম্বর 1946 সালে এই প্রস্তাবনাটার নাম ছিল অবজেক্টিভ রেজলিউশন। অবজেক্টিভ রেজলিউশন। আর এই অবজেক্টিভ রেজলিউশন কে উত্থাপন করেছিলেন? জওহরলাল নেহেরু এটা উত্থাপন করেছিলেন। এটা 22 জানুয়ারি 1947 সালে এটা অ্যাডপ্ট করে, মানে এটাকে গ্রহণ করে আমাদের গণপরিষদ, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। এটাকে 22 জানুয়ারি 1947 গ্রহণ করে। আচ্ছা, এবার আমাদের সংবিধানের প্রস্তাবনা চলে আসলো। এটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ইউএসএ। ইউএসএর সংবিধানে প্রথম প্রস্তাবনার উল্লেখ থাকে। আমাদের ভারত ইউএসএকে অনুকরণ করে প্রস্তাবনা রেখেছে। তো এই প্রস্তাবনা একবার সংশোধন হয়েছে, সেটা হচ্ছে 1976 42nd অ্যামেন্ডমেন্ট, মানে সংশোধন। ঠিক আছে, 42nd সংশোধনের মাধ্যমে এটা আমাদের সংবিধানে যুক্ত হয়েছে। এখানে কি যুক্ত হয়েছে? এখানে 3টে শব্দ যুক্ত হয়েছে। একটা শব্দ হচ্ছে সেকুলার, মানে ধর্মনিরপেক্ষ। একটা হচ্ছে সোশ্যালিস্ট, মানে সমাজতান্ত্রিক, এবং আরেকটা ইন্টিগ্রিটি। এই ইন্টিগ্রিটি শব্দটাও কিন্তু আমাদের সংবিধানে যুক্ত হয়েছে। এই প্রস্তাবনাতে যুক্ত হয়েছিল এই 3টে শব্দ, এবং সেটা 1976 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। এবার প্রশ্ন হচ্ছে, প্রস্তাবনা কি সংবিধানের অংশ? এটা নিয়ে সুপ্রিম কোর্টে 3টে মামলা হয়েছে। একটা মামলা হচ্ছে আমাদের বেরুবারি কেস, বেরুবারি। এই বেরুবারি মামলাতে বলছে যে না, সংবিধানের অংশ না। 2 নম্বর হচ্ছে আমাদের কেশবানন্দ ভারতী কেস। কেশবানন্দ বিখ্যাত কেস, 1973 বিখ্যাত মামলা। এখানে বলছে যে হ্যাঁ, প্রস্তাবনা সংবিধানের অংশ। এরপরে একটা মামলা হয় এলআইসি মামলা, সেই ক্ষেত্রে বলছে অবশ্যই, সেখানে যুক্ত হয়েছে যে অবশ্যই ইন্টিগ্রাল পার্ট, সংবিধানের শুধু অংশ না, এটা সংবিধানের ইন্টিগ্রাল অংশ। তো যাই হোক, আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে কততম সংবিধান সংশোধনীতে, সেটা 42তম সংবিধান সংশোধনী 1976 অ্যাড হয়েছে। নেক্সট কোশ্চেন আমাদের, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? দেখো, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার বর্তমান নাম কি? আজকের দিনে আমরা ইম্পেরিয়াল ব্যাংক বলে কোনো ব্যাংক দেখতেই পাইনি হয়তো। তো ব্যাপারটা হচ্ছে কি, 1921-এ ইম্পেরিয়াল ব্যাংক প্রতিষ্ঠা হয়। ইম্পেরিয়াল ব্যাংক প্রতিষ্ঠা হয়। অ্যাকচুয়ালি ইম্পেরিয়াল ব্যাংক বলে নতুন কোনো ব্যাংক হয় না, নাম হয় ইম্পেরিয়াল ব্যাংক। আমাদের ব্রিটিশ আমলে ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ তোমার হচ্ছে মুম্বাই, এরকম ব্যাংক ছিল। তো সেই ব্যাংকগুলোকে এক জায়গায় করে তৈরি করা হয় ইম্পেরিয়াল ব্যাংক 1921। এরপরে এই ইম্পেরিয়াল ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর আমাদের 1955 সালে একটা কমিটি তৈরি করা হয়। কমিটিটার নাম হচ্ছে অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট সার্ভে কমিটি। ঠিক আছে, একটা কমিটি তৈরি করা হয়, অল ইন্ডিয়া রুরাল ক্রেডিট সার্ভে কমিটি, মানে সর্বভারতীয় গ্রামীণ ঋণ পর্যবেক্ষণ কমিটি। আরেকবার বলছি, সর্বভারতীয় গ্রামীণ ঋণ পর্যবেক্ষণ কমিটি। এই কমিটির উদ্দেশ্য কী ছিল? যে ভারতবর্ষে বেশিরভাগ মানুষ হচ্ছে গরিব এবং কৃষক, অতএব কৃষকরা ব্যাংকে গেলে লোন পায় না,
তো ব্যাংকে কৃষকরা যেন লোন পায় তার ব্যবস্থা ভারত সরকারকেই করতে হবে। এবার ভারত সরকার সেই উদ্দেশ্যে একটা কমিটি তৈরি করেছিল। এই কমিটির রেকমেন্ডেশনের বেসিসে ইম্পেরিয়াল ব্যাংকটাকে ভারত সরকার নিয়ে নেয়। ইম্পেরিয়াল ব্যাংককে ভারত সরকার নিয়ে নেয়, আন্ডারটেক করে, ভারত সরকার তার নিজের ব্যাংক হিসাবে এটাকে গ্রহণ করে এবং তার নাম হয় SBI, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গঠনের মূল উদ্দেশ্য কী ছিল? কৃষক লোন, গরিব মানুষকে লোন দেওয়া, সেটা ছিল তার উদ্দেশ্য। এবং এই ব্যাংক কিন্তু 1 জুলাই থেকে তার কাজ শুরু করে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের ইম্পেরিয়াল ব্যাংক, SBI প্রতিষ্ঠা হচ্ছে এটা ঘটনা। নেক্সট কোশ্চেন আমাদের, নিচের কোনটি ডাইরেক্ট ট্যাক্স নয়? দেখো, ট্যাক্স তো দুই রকম হয়, একটা হয় ডাইরেক্ট ট্যাক্স, একটা হয় ইনডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্স বলতে বোঝানো হচ্ছে যে সরকার এবং যিনি ট্যাক্স দেবেন তার মাঝখানে কেউ নেই, মানে সরকারকে ট্যাক্স জনগণ ডাইরেক্ট দেবে, মাঝখানে কেউ থাকবে না, সেটা ডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে সরকার তোমার আমার কাছ থেকে ট্যাক্স নিচ্ছে কিন্তু ডাইরেক্ট নিচ্ছে না। আমি একটা দোকান থেকে একটা কুরকুরে লেস কিনলাম, তার মধ্যে লেখা আছে ইনক্লুসিভ অল GST। তো ওর মধ্যে যে GST ইনক্লুড করা আছে, তাহলে কি হচ্ছে, আমি কিন্তু দোকানদারকে দিচ্ছি টাকাটা, ট্যাক্সের টাকাটা, দোকানদার হয়তো পাইকারি হোলসেলকে দিচ্ছে, হোলসেল কোম্পানিতে দিচ্ছে, সেখান থেকে গভর্নমেন্ট পাচ্ছে। তো এইভাবে ওই ট্যাক্সটা হয়ে যাচ্ছে ইনডাইরেক্ট বা অপ্রত্যক্ষ কর বা পরোক্ষ কর। আর প্রত্যক্ষ কর বা ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে সরকার আমার কাছ থেকে ওই ট্যাক্সটা নিচ্ছে। তো সেক্ষেত্রে ডাইরেক্ট ট্যাক্স যেগুলো রয়েছে, এই ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে যেগুলো পড়বে, 1 নাম্বার হচ্ছে ইনকাম ট্যাক্স, 1 নাম্বার হচ্ছে ইনকাম ট্যাক্স, 2 নাম্বার হচ্ছে কর্পোরেশন ট্যাক্স, ঠিক আছে, 3 নাম্বার হচ্ছে স্টেট ডিউটি। আচ্ছা, কর্পোরেশন ট্যাক্স জিনিসটা হচ্ছে কোম্পানির ট্যাক্স, মানে ধরে নাও ভারতবর্ষের যত বড় বড় কোম্পানি আছে, কোম্পানির যে মালিক, ভালো করে বুঝবে, কোম্পানির যিনি মালিক তিনি ইনকাম ট্যাক্স দেবেন, আর তার যে কোম্পানি, সেই কোম্পানি সরকারকে কর্পোরেট ট্যাক্স দেবে বা কর্পোরেশন ট্যাক্স দেবে। ঠিক আছে, আর একটা ট্যাক্স হয় যেটা ডাইরেক্ট হয়, সেটা হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স। ক্যাপিটাল গেইন ট্যাক্স হচ্ছে তুমি কোনো ইনভেস্ট করেছো, বিশেষ করে স্টক মার্কেটে যে ইনভেস্ট হয়, সেই ইনভেস্টের ওপরে তোমার যে পরিমাণ প্রফিট হবে, সেটা বছরের একটা লিমিটেশন আছে, সেই লিমিট ক্রস করলে তারপরে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়, যেটাকে বলা হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। এটাকে লং টার্ম শর্ট টার্ম দুভাগে ভাগ করা হয়। তো যাই হোক, ক্যাপিটাল গেইন ট্যাক্স এটাও কিন্তু গভর্নমেন্ট তোমার কাছ থেকে ডাইরেক্ট নিচ্ছে। তাহলে এই 4টে ট্যাক্স, ইনকাম ট্যাক্স, কর্পোরেশন ট্যাক্স, স্টেট ডিউটি এবং ক্যাপিটাল গেইন ট্যাক্স, এগুলো কিন্তু আমাদের ডাইরেক্ট ট্যাক্স। আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে এখন জিএসটি ছাড়া তোমার ওই যেটাকে ভ্যাট, কিছু কিছু জিনিসের মধ্যে রয়েছে সেলস ট্যাক্স বা ভ্যাট, সেটা তোমার হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। নেক্সট আমাদের কোশ্চেন হচ্ছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কোথায় অবস্থিত? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা, সেটাকে সংক্ষেপে বলা হয় NSE। NSE কোথায় অবস্থিত? এটা অবশ্যই মুম্বাইতে অবস্থিত। NSE কোথায় অবস্থিত? এটা মুম্বাইতে অবস্থিত। আচ্ছা, NSEর যে ইন্ডেক্সটা রয়েছে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় নিফটি 50। তোমরা নাম শুনেছো, নিফটি হচ্ছে ইন্ডেক্স, নিফটি 50, নিফটি 100, নিফটি 200, এগুলো থাকে। তো মেইন হচ্ছে নিফটির সঙ্গে সংখ্যা থাকতে পারে, কিন্তু ওদের যেটা মেইন ইন্ডেক্স সেটা কিন্তু নিফটি 50, লার্জ ক্যাপের 50টা কোম্পানিকে নিয়ে সেই ইন্ডেক্সটা তৈরি করা হয় NSE। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে মুম্বাইতে অবস্থিত। কবে প্রতিষ্ঠা হয় এটা? 1992 সালে প্রতিষ্ঠা হয়, আর 1994 সালে কাজ শুরু করে। মনে রাখবে, এটা হচ্ছে প্রতিষ্ঠা হয় আর 94 সালে হচ্ছে কাজ শুরু করে। আর মাঝে 1993 সালে সেবি রেজিস্ট্রেশন করে। ঠিক আছে, এবার এখানে সেবি চলে আসলো। তাহলে সেবি হচ্ছে কবে প্রতিষ্ঠা হয়? সেবি প্রতিষ্ঠা হয় 1988-এ। 1988 সালে সেবি প্রতিষ্ঠা হয়, কিন্তু নরসিংহম কমিটির রেকমেন্ডেশনের ওপর বেস করে সেবিকে স্বায়ত্তশাসন দেওয়া হয়, মানে একদম নিজের ক্ষমতা দেওয়া হয়, সেটা হচ্ছে 1992-তে। ঠিক আছে, মনে রাখবে। তাহলে 1992-তে সেবি স্বায়ত্তশাসন হয়, 88-তে সেবি গঠন হয়, আর NSEও 1992-তেই NSE প্রতিষ্ঠা হয়, আর সেবি রেজিস্ট্রেশন পায় হচ্ছে 1993-তে, আর কাজ শুরু করে 1994। আচ্ছা, এটা ছাড়া আর একটা সংস্থা রয়েছে ভারতবর্ষে, আর একটা স্টক এক্সচেঞ্জ রয়েছে যেটার নাম হচ্ছে BSE মানে হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ। এই বম্বে স্টক এক্সচেঞ্জ কিন্তু ভারতের নয়, এশিয়ার সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ। এটা হচ্ছে 1875।
1875 হচ্ছে বিএসসি প্রতিষ্ঠা হয়। ঠিক আছে, বিএসসিতেও ইন্ডেক্স হচ্ছে তোমার সেন্সেক্স যেটা আমরা বলি সেটা হচ্ছে বিএসসির ইন্ডেক্স, আর নিফটির এনএসসির ইন্ডেক্স হচ্ছে নিফটি। নেক্সট হচ্ছে এবং লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে গয়টার রোগটি কিসের কারণে হয়? গয়টার হচ্ছে এই গলার এখানে ফুলে যায়, এখানে আমাদের থাইরয়েড গ্রন্থি রয়েছে, সেই থাইরয়েড গ্রন্থি যদি ফুলে যায় তাহলে সেখানে হয় গয়টার রোগ। আর এই গয়টার রোগ হচ্ছে মূলত আয়োডিনের অভাবে হয়। গয়টার রোগ মূলত আয়োডিনের অভাবে হয়। আমি তোমাদের এর পরবর্তী আর 2-3টে ভিডিও বানানোর পরে তোমাদের সায়েন্সে ফোকাস করে ভিডিওগুলো আনবো, কারণ বেশিরভাগ কোশ্চেন এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি রিলেটেড হচ্ছে। সায়েন্স ভিডিও আনার চেষ্টা করব 2-3টে ভিডিওর পরে, এবং তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের যে পোর্শনটা রয়েছে সেটার উপরে আলাদা করে ভিডিও করার চেষ্টা করব। তোমরা ভিডিও দেখতে থাকো, লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। টাটা।